প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন। আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান। এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের খবর আছে। বাংলাদেশে কোনো ভারতীয় দালালের জায়গা হবে না। চৈতালি, ভারতে একটা ফাটাকেষ্ট একটা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই এবং আপনার ওয়ান টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। জন্মের ঠিক নাই, রাশেদ বেয়াদব, চরম বেয়াদব রাশেদ, ওর বিচার হওয়া উচিত। মুনাফিক, শালা বেয়াদব, তাছাড়া দালাল। এরা আসলে সনাতনী নয়, এরা উগ্র হিন্দুত্ববাদী যারা হাসিনাকে জায়গা দিয়েছে, তাদেরই কিছু এজেন্ট এই একের পর এক সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারি অবশেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে সরাসরি অ্যাটাক করেছে এবং তাকে আবু জেহেলের সাথে তুলনা করেছে। দর্শক, সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন নাসির উদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আবু জেহেলের সাথে তুলনা করলো? দর্শক, ভিডিও শুরুতে ছোট্ট একটা ক্লিপস দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন, আর পুরো ভিডিওটি দেখুন, সেটা অলরেডি বুঝতে পারবেন। দর্শক, আরেকটা বিষয় রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। ইন্ডিয়া বাংলাদেশের সাথে নতুন তর্কে জড়ানোর জন্য একটা পায়তারা করছে, নতুন ষড়যন্ত্র করছে, যেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। কারণ বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান তিনি চীন সফরে যাবেন, এটা হয়তো ভণ্ডুল করার জন্য নতুন একটা পায়তারা করার চিন্তা ভাবনা করছে পাশের দেশের দাদাবাবুরা। যেমন পুশিন করা, আবার এই যে গত দুদিন ধরে একটা বিষয়, এই মন্দিরকে কেন্দ্র করে হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা মানে যেইভাবে তারা বাহাদুরি দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমরাই বাংলাদেশে আমাদের সংখ্যায় কম, হিন্দুদের সংখ্যায় বেশি। যেরকম তারা কথাবার্তা, যেরকম তাদের বাহাদুরি, যেরকম তাদের দাবি দেওয়া, তাতে মনেই হচ্ছে যে আমরা মনে হয় বাংলাদেশে কয়েক পার্সেন্ট, 5-6% আর 90-95% হিন্দু। মানে ভারতের হিন্দুরা যেইভাবে মুসলমানদের সাথে গলাবাজি করে, যেইভাবে তাদের উপর নিপীড়ন নির্যাতন করে, বর্তমানে বাংলাদেশের কিছু এই 5% হিন্দুরাই এই 95% মুসলমানদের উদ্দেশ্য করে এরকম গলাবাজি করছে। তার মানে এতটা সাহস আসলে কোথায় থেকে পায়? এই সাহসগুলো আসলে দেয় কে, আর এদের সাহায্য বা করে কে? দর্শক, আপনারা বুঝতেই পারছেন, এই আওয়ামী লীগের পেতাত্তারা একসময় যখন আওয়ামী লীগ দেশে ক্ষমতায় ছিল, হাসিনার মতো ডাইনি যখন ক্ষমতায় ছিল, তারা এগুলো পোষেছে, এগুলো লালন পালন করেছে। এখন তো আর সেইগুলোর সুযোগ পাচ্ছে না, যার কারণে মনে করেন তাদের পেটে ভাত ধরছে না, যার কারণে এরা মনে করেন যে কুকুরের মতো ক্ষিপ্ত হয়ে উঠেছে। তো দর্শক শ্রোতা, আর একটা হলো, এই পাশের দেশের দাদাবাবুরা কিন্তু এরা মদত দিচ্ছে, এটা সাহায্য করছে বা মোটা অঙ্কের কিছু টাকা দিয়েছে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, যার কারণে এরা মাঠে নেমে সেরকম শুরু করছে। আর একটা বিষয় রয়েছে দর্শক শ্রোতা, সেটা হলো একটা ছোট ক্লিপস দেখেছেন, রাশেদ খান গণ অধিকার পরিষদের এক সময় নেতা ছিল, এখন বিএনপিতে নব্য যোগ দিয়েছে। এই রাশেদ খান, তার আমার মনে হয় মাথার চুলগুলো মনে হয় তার পুটকির বালের কাছে চলে গেছে, আর পুটকির বালগুলো তার মাথার চুলের মধ্যে চলে এসেছে, মানে অদল বদল হয়েছে। সকাল বিকেলে এমন এমন কিছু কথা বলে ভাই, তাতে বোঝাই যায় যে ওর আসলে পুটকির মধ্যে কোনো বাল নাই, সব বাল মাথায় চলে এসেছে, আর মাথার বালগুলো সব পুটকিতে চলে গেছে। বোঝেন নাই? মানে আলেম ওলামা টুপিওয়ালাদের দেখলে এই বেটার সাথে কি জ্বালাই জ্বলে, সকাল বিকাল মনে করেন যে ইসলামী দলগুলোকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে। যেমন এই যে হানজালাকে নিয়ে একটা কথা বলেছে যে হানজালাকে চিড়িয়াখানায় রেখে আসবে। হানজালা উল্টো বলছে যে রাশেদ খানকে চিড়িয়াখানায় তো রাখবোই, তাও আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে রাখবো। অর্থাৎ একটা মহিষ আছে না, যেটাকে জবাই করার কথা ছিল কোরবানিতে, সালাউদ্দিন আহমেদ জবাই করতে দেয়নি, সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে রাখবে। এই তো হলো অবস্থা। যাই হোক দর্শক শ্রোতা, তিনি আসলে মোটামুটি যে প্রকৃতপক্ষে দালাল ওই রাশেদ, সেটা এটা জনগণ প্রমাণ পেয়ে গিয়েছে অলরেডি। চলুন দর্শক, আর কথা না বাড়ে আমরা মূল নিউজে চলে যাই। তার আগে বলবো যে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করছেন, ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। হঠাৎ বাংলাদেশে এসব কি ঘটছে? অশনি সংকেত। তারেক রহমানের চীন সফর ব্যর্থ করতে মহা ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের মহা আয়োজন। ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে, তারেক রহমানের মিশন ব্যর্থ করতে। বলা যায় না, ভারতের ষড়যন্ত্র তো অনেক ক্ষেত্রেই সফল হয়।
আর ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করার মতো সক্ষমতা বিএনপির এককভাবে নেই এবং বিএনপি দূরদর্শিত নেই। ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ভারত তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। ভারত এবং ইসরায়েলের মতো খারাপ রাষ্ট্র পৃথিবীতে খুব কম আছে, আর তারা যদি কোনো কিছু করতে চায় তারা পারে। অতএব বাংলাদেশের জন্য অশনি সংকেত, আমরা ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে চাই। দর্শক, তারেক রহমান চীন সফর যাবেন, রওনা করেছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে, আপনারা জানেন, করছেন। সেই জায়গায় হঠাৎ করে আপনারা দেখছেন যে রাম মূর্তির অবমাননার প্রতিবাদে হিন্দুরা, এমনকি কোন হিন্দুরা, যারা ওসমান হাদিকে গালাগালি করেছে, যারা হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এই স্লোগান দেয় প্রকাশ্যে, ইউনুসকে মৌলবাদী বলে, আরো নানান বাংলাদেশের আলাদা একটা অংশ নিয়ে আলাদা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন যারা দেখে, এই টাইপের দেশদ্রোহীরা সরাসরি রাজপথে নেমেছে। এবং যেসব লোককে নিয়ে বাংলাদেশে সবসময় সন্দেহ সংশয় করা হয়, যেমন কালবেলার সন্তোষ শর্মা, বিএনপির সাথে অ্যাফিলিয়েটেড, জামাতের প্রোগ্রামও যেত, যারা ভারতের চর বাংলাদেশে রয়ের এজেন্ট, এরা সবাই রাজপথে নেমে গেছে রামের অবমাননার প্রতিবাদে, মন্দির রক্ষায় অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। মানে একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করছে ভারত পরিকল্পিতভাবে। ভারতের মিডিয়ায়, আবার ইউনুসের আমলে যেরকম ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অনবরত উস্কানি দেওয়া হতো, সেই টাইপের উস্কানি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনাটা বিএনপি বুঝেছে। শুধু কি এটা, ভারত বাংলাদেশে তাদের দালালদের মাধ্যমে ষড়যন্ত্র করছে। দেখেন, হিন্দু মানে ভারতের দালালের কথা বলবো না, হিন্দুরা আমাদের দেশের নাগরিক। আমি যেরকম বাংলাদেশের নাগরিক, আমার হিন্দু ভাই সেরকম নাগরিক। অনেক হিন্দু আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড এবং তাদের সাথে খুব ক্লোজ সম্পর্ক, কোনো সমস্যা নেই। এবং হিন্দুদের একটা বিরাট অংশ তো সরাসরি জামাত ইসলামীকে ভোট দিয়েছে, হিন্দু প্রার্থীও ছিল। কিন্তু হিন্দুদের একটা অংশ আছে, বিশেষ করে যারা এলিট ভারতের দালাল, আমরা তাদের কথা বলছি, সন্তোষ শর্মাদের কথা বলছি, তো ওই টাইপের চৈতালিদের কথা বলছি। এরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে উঠে পড়ে লেগেছে। আর অনেক হামলা ঘটনা বা এই ধরনের স্যাবোটাজ করতে পারে। তারপরে ভারত বলবে যে বাংলাদেশে এই হয়েছে সেই হয়েছে। এমনকি ভারতের এই প্ল্যানও আছে যে বাংলাদেশে হামলা করবে। বাংলাদেশে যদি ভারত কোনোদিন, নিকট ভবিষ্যতে তো করবে না, অদূর ভবিষ্যতে যদি হামলা করে বা বেশ পরেও যদি হামলা করে, কি বলে হামলা করবে আমি ক্লিয়ার বলে দিতে পারি। বলবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের জীবন রক্ষায় আমরা হামলা করছি, এটা আমাদের দায়িত্ব। হিন্দুদের মনে করেন এই জন্য তারা তাদের লোকজনের মাধ্যমে হিন্দুদেরকে হত্যা করাবে, অথবা বড় বড় বিশাল বিশাল হিন্দুদের মন্দির, সেগুলোতে হামলা করাবে, মন্দির ভাঙচুর করাবে। তারপরে বলে যে বাংলাদেশে হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে, আমরা এই জন্য হামলা করছি। হিন্দু রক্ষার ধোয়া তুলে জঙ্গিদের বা দ্য সেভেন সিস্টার্স কে স্বাধীন করতে চাই, এরকম জঙ্গিদের উত্থান হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা হামলা করছি, এইগুলো বলে হামলা করবে। এই আয়োজন চলছে, এই প্লট তৈরি করার চেষ্টা চলছে। অ্যাট দি সেম টাইম ইসরায়েল উঠে পড়ে গেছে। বাংলাদেশের বিষয়ে ইসরায়েলের কোনো কমেন্ট কিন্তু কখনো ছিল না, বরং বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক বলে আমরা শুনেছি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে বাঁচিয়ে বিবৃতি দিয়েছে ডক্টর খলিল রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আমরা জোরালো সমালোচনা করেছিলাম। ইরানের পক্ষে বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে হত্যা করেছে, সেটা কিছুই বলেন নাই। তো সেইখানে হঠাৎ করে ইসরায়েল বলছে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, হামাসের উত্থান মানে জঙ্গি, তাদের ভাষায় হামাস মানে জঙ্গি এবং ভয়াবহ জঙ্গি, হত্যাযোগ্য জঙ্গি। হামাস মানে যেখানে বসে সেখানে হত্যা করবে, এটা হচ্ছে ইসরায়েলের পারসেপশন বা তাদের আকীদা। অর্থাৎ বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, ধরো মারো। এবং ওই যে জর্জ সারোজদের যে একটা ষড়যন্ত্র ছিল টাকা পয়সা দিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর, পার্বত্য চট্টগ্রাম কয়েকটা এলাকা মিলে, ওটাও এখন দেখবেন নাড়াচাড়া হবে। কারণ জর্জ সারোজদের অর্থ ইন্ডিয়া হয়ে আসে, সরাসরি ব্রিটেন থেকে কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনো পয়সা আসতে পারে না, ইন্ডিয়া হয়ে আসে। আর ইন্ডিয়া হয়ে আসলে ইন্ডিয়া হুন্ডির মাধ্যমে সেই টাকাটা বাংলাদেশে ঢুকতে দেবে কি এমনি এমনি, তাদের প্রেসক্রিপশন ছাড়া। তো এই জন্য পুরো বাংলাদেশে একটা সাম্প্রদায়িক অস্থিরতা, পলিটিক্যাল অস্থিরতা, একটা ইনস্টেবিলিটির একটা ষড়যন্ত্র হচ্ছে ভারতের পক্ষ থেকে। ইসরায়েলও সেই ষড়যন্ত্রে নেমে পড়েছে, কারণ ইসরায়েল এমনিতেই একা হয়ে গেছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, ইসরায়েলকে জিজ্ঞাসা করেন, ইসরায়েল এখন কান্নাকাটি করছে, ইসরায়েল খুব কষ্ট পেয়েছে। তো সেই জায়গায় ইসরায়েল স্বাভাবিকভাবে এখন মুসলিম দেশগুলোতে ষড়যন্ত্র করবে এবং বাংলাদেশ চীনা বলায় যাবে, এটা ইসরায়েল ভারত কিছুতেই মানতে পারবে না। আর মোসাদের যে শক্তি আপনারা জানেন, মোসাদের দালাল বিএনপি তো আছে এবং মোসাদের সাথে কানেকশনের অভিযোগে যারা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিলেন বা 17 বছর জেল কেটেছিলেন, তারা এখন কেউ এমপি কেউ মন্ত্রী। তো সেই জায়গায় এটা বিএনপির ত্রুটি যাই থাক, বিএনপির এখন একটা আতঙ্কের মধ্যে আছে এবং আমরা এই ক্ষেত্রে বিএনপির পক্ষে এই ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে। রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। হোয়াট ডাজ ইট মিন? এই উস্কানিমূলক পরিস্থিতি হচ্ছে ভারতের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী চীন যাচ্ছে, ভারত সহ্য হচ্ছে না। ভারত তাদের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এর আগে খালেদা জিয়ার চীন সফরের সময় যেরকম 63 জেলায় বোমা হামলা করিয়েছে, এবার ভারত তাদের ব্যবহার করে, তাদের ব্যবহার করে 63 জেলায় বোমা হামলা, হিন্দুদের উপর হামলা, মন্দিরে হামলা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি করছে। আবার সেই উস্কানিতে খচিত পতাকা, হামাসের পতাকা বাংলাদেশে অনেক আছে। আপনি ধরে নেবেন যে এটা বৃহত্তর ইসরায়েল ভারতের একটা ষড়যন্ত্র অংশ, নট পিওর ইসলাম। এবং এই যে আইএস এর আগে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করে দিতে, আপনারা দেখেছেন যে জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ, ওরা সবচেয়ে বড় প্রমাণ।
বড় বড় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ভারতের ভিতরে যে জঙ্গি গোষ্ঠী আছে, তেহরিকে তালেবান, আরো নানান জঙ্গি গোষ্ঠী আছে, কি জানো আমি নামটা ভুলে গেলাম, সরি আমি নামটা ভুল বলেছি। ভারত পাকিস্তানের স্বীকৃত বিরাট বিরাট জঙ্গি গোষ্ঠী সরাসরি ভারত থেকে পরিচালিত হয়। ভারত তাদেরকে ভালো করে, তাদেরকে ট্রেনিং দেয় তাদের সাথে, এবং পাকিস্তানের ভিতরে বিভিন্ন সাপোর্টাস করে। অথচ পাকিস্তানের ভিতরে তারা ইসলামের কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে, আল্লাহর আইন কায়েমের কথা বলে, অথচ তারা ভারতের দালাল হিসেবে এই ইসলাম, এটা তাদের সাইনবোর্ড। ঠিক তদ্রুপ বাংলাদেশে এখন কেউ কেউ দেখবেন যে ইসলামী আইনের কথা বলবে, কালেমার কথা বলতে চাইবে, আপনি নিশ্চিতভাবে এদেরকে সন্দেহ করবেন যে এরা ভারতের দালাল অথবা ইসরায়েলের দালাল। ইসরায়েল ভারত এগুলো করাচ্ছে। যখনই ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইবে, বাংলাদেশকে কোনো একটা জায়গায় থামিয়ে দিতে চাইবে, ষড়যন্ত্র করবে, তখনই দেখবেন যে ভারতের নানান দালাল, কেউ সাম্প্রদায়িক উস্কানি নিয়ে নামবে, কেউ সরাসরি হিন্দু সেজে নামবে, কেউ কালেমার পতাকা নিয়ে নামবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। গতকাল কিছুটা আলাপ আপনাদের সাথে করেছিলাম, এই বিষয়েরই আর একটু ইলাবোরেট আলাপ করতে চাই। সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল বড় একটি রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সারা দেশে যে আন্দোলন শুরু করেছে, তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবারে তারা শাহবাগে মশাল মিছিল করেছে। এবং এই মশাল মিছিলের এক পর্যায়ে যখন তারা বক্তব্য দিচ্ছিলেন, সেইখানে চৈতালি চক্রবর্তী নামে এক মহিলা, তিনি আইনজীবী এবং তিনি বিশিষ্ট আওয়ামী লীগার, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি অত্যন্ত হম্বিতম্বি করেছেন, ধমকি ধামকি দিয়েছেন, এবং শেষে এমন একটি দেশদ্রোহীমূলক কথা বলেছেন যে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভিতরে আলাদা আরেকটি প্রদেশ গঠন করব শুধু সনাতনীদের জন্য। তার এই বক্তব্যের পরে মূলত সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছে, সমালোচনার ঝড় উঠেছে এবং একে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজ নিতে গিয়ে দেখা গেছে এই মহিলা 5 আগস্টের পরবর্তী সময়ে যখন চিন্ময় কৃষ্ণ ভারতের ইন্ধনে ইউনূস সরকারকে টালমাটাল অবস্থায় ফেলে দেবার চক্রান্ত করছিল, সেই সময়ও এই মহিলা সামনে এসেছিল এবং ওই সময়ও সে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছিল। তখন কুমিল্লার ফরহাদ একাই এই মহিলাকে রুখে দিয়েছিল। তার যুক্তির কাছে এই মহিলা টিকতে না পেরে পরে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে এই মহিলা বিভিন্ন সময় জুলাই, যেখানে দেখবে জুলাই সেখানেই দেবে ধুলাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক ইত্যাদি বয়ানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সেই মহিলাই এই চৈতালি চক্রবর্তী, তিনি আবার বললেন বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আলাদা করে ফেলবো। এবং তিনি আরেকটি ইন্টারেস্টিং কথা বলেছেন যে এই বাংলাদেশ তাদের আদি দেশ, এখানে আমরা যারা মুসলমান আছি তাদের কোনো ভূমি নাই, তারাই সমস্ত ভূমির মালিক, তাদের কাছ থেকে জমি কিনে কিনে এখানে মুসলমানরা বসবাস করছে। তার মানে এই দেশ তাদের, সনাতনীদের। মুসলমানরা এই দেশে আকাশ ফেটে হঠাৎ করে নাজিল হয়েছে, তাদের কোনো মা বাবা কিছুই নাই, তারা এখানে নাজিল হয়েছিল এবং তাদের বাড়িতে আশ্রিত, এই ধরনের একটি কথা। তো চৈতালি, আপনি এত সম্পত্তির মালিক কোথা থেকে হলেন? দখল করেছিলেন ওই যে সূর্যাস্ত আইন, মনে আছে না? এগুলো তো আমরা ভুলে যাই নাই। আপনি ভুলে গেলেও, আপনি আপনার ইতিহাস ভুলে গেলেও আমরা তো ভুলে যাই নাই। সূর্যাস্ত আইনের মাধ্যমে পুরা এই বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সমস্ত সম্পত্তি আপনারা দখল করেছিলেন। কিন্তু মুসলমানরা এদেশে অত্যন্ত সজ্জন, অত্যন্ত সাদাসিধে, যার কারণে আপনাদের প্রতি দয়া পরবশ হয়ে তারা কোনো গোলযোগের ভিতরে না যেয়ে হয়তো তারা কেউ কেউ আপনাদের কাছ থেকে জমি কিনেছে। তো এই চৈতালির এই বক্তব্যের পরে যখন প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে যে হিন্দু মহাজোটের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল, তারা বলছে, একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে না, এটা আমাদের বক্তব্য নয়, সে মূল মঞ্চের বাইরে গিয়ে কি বক্তব্য দিয়েছে ওটা তার একান্ত বক্তব্য। কেন আপনি এখন, আপনাকে এইটা জানাতে হলো কেন? যখন সে সামনে গিয়ে ব্যানার ধরেছিল তখন আপনি চিনতেন না তাকে? সে তো দীর্ঘ সময় এ ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে আসছে এবং এদের ইন্ধনে, আর ইসকন সন্ত্রাসী ওই চিন্ময়ের ইন্ধনে চট্টগ্রামে আলিপ হত্যাকাণ্ড ঘটেছে। অ্যাডভোকেট আলিপকে যে হত্যা করা হয়েছে, এটা কি এদেশের মানুষ ভুলে গেছে? এদেশের মানুষ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে ওই সময় আপনাদের কিচ্ছু বলে নেই, আবার এত বড় একটা বক্তব্য দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে আছে। অথচ তার বিপরীতে আপনারা ভারতে কি করছেন এগুলো দেখছি না আমরা। প্রতিনিয়ত সেখানে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, শুভেন্দুর মতো সন্ত্রাসী সে এখানে ক্ষমতায় আসার সাথে সাথে মুসলমানদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে মুসলিম মা বোনদের, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে জোর করে। ইতিপূর্বে 5,000 জনকে পুশিন করা হয়েছে, তাদের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে, তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধা দেওয়া হচ্ছে। কুরবানি উৎসব পর্যন্ত এবার করতে পারে নাই, সেখানে যে গরু বিক্রি করতে না পেরে হিন্দুরা কোন ধরনের বিপদের সম্মুখীন হয়েছিল সেটা সবারই জানা। এগুলোকে আমরা ভুলে গেছি। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ কি আপনাদের কোনোদিন এই ব্যাপারে জিজ্ঞাসা করেছে? এই যে এখানকার মানুষ আপনাদের সাথে এরকম সৌজন্যমূলক আচরণ করছে, এটাকে কি আপনি দুর্বলতা ভাবছেন? আপনার খুঁটি যে ওই পারে সেটা এদেশের সাধারণ হিন্দুরাও জানে, তারাও এখন মুখ খুলতে শুরু করেছে যে আপনি তো এখানে একটা গোলযোগ বাঁধিয়ে দিয়ে আপনি আপনার আসল জায়গায় চলে যাবেন। এখানে থাকবে তো সাধারণ হিন্দুরা, আমরা যারা একত্রে মিলেমিশে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। শুধু তাই নয়, ওই সময় 5 আগস্টের পরবর্তী সময় যখন কলকাতায় অজস্র ভুয়া রিপোর্ট প্রদান করা হচ্ছিল, সেখানে মুসলমানদের উপরে হামলা করা হচ্ছিল, তখন এদেশের বিশেষ করে জামাত ইসলামের লোকজন সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে এবং রীতিমতো বাংলাদেশিদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল যে কে কার থেকে বেশি হিন্দুদের এখানে নিরাপত্তা দিতে পারে। এইটাকে কি আপনারা এদেশের মানুষের দুর্বলতা ভাবেন? আপনাদের প্রতি কি নমনম করে এদেশের মানুষ এটা করে?
এইটা যদি ভাবেন তাহলে আপনার এটা ভাবারই কথা, কারণ আপনি তো নিজের বুদ্ধিতে চলেন না, আপনাকে পরিচালনা করছে অন্য কেউ। কে পরিচালনা করছে সেটাও আমরা জানি। এই ব্যাপারে একটু আপনাদের জানা দরকার। অতি সম্প্রতি ইসরায়েলের যিনি ভারতীয় রাষ্ট্রদূত তিনি বলেছেন বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে। তার মানে এখন প্ল্যাটফর্মটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন? ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে মায়ের খেয়ে পরে তারা ওইটার একটু জ্বালা মিটাতে চাচ্ছিল যখন লেবাননে, ইরান বলে দিল লেবাননে যুদ্ধ বন্ধ না করলে, হামলা বন্ধ না করলে চুক্তি করবো না। এদিকে সে এর ভিতরেই যখন আবার হামলা করে বসেছে, তখন জেডি ভক্স এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এমন একটা ধমক দিয়েছে যে তোর কারণে যদি এই শান্তি বিনষ্ট হয় তাহলে তোর গোষ্ঠী আগে মারবো। এই ধরনের একটা ধমক যখন দিয়েছে, তখন ওই পরাজয়ের গ্লানি সে কি করে মুছবে, তখন এই অঞ্চলে সে এসে পড়েছে এবং পাকিস্তানকে দোষারোপ করছে। পাকিস্তান যেখানে মধ্যস্থতা করেছে ইরান এবং আমেরিকার এই যুদ্ধ বিরতির ব্যাপারে, এতে নাখোশ হয়েছে। সে তো যুদ্ধবাজ, সন্ত্রাসী একটা। এই সন্ত্রাসী চায় সারা পৃথিবীতে অশান্তি লাগায় রাখতে, যার কারণে এখন পাকিস্তানের প্রতি সে মনক্ষুণ্ণ হয়ে কি করে সাইজ করা যায়। তাহলে পাকিস্তান এবং তার পাশে দেখছে বাংলাদেশ, এই অঞ্চলে তো এটা নিয়ে একটা রাজনীতি আছে, তাহলে তো এটা করা যায়। ভারতের মাটিতে বসে এই ইসরায়েলের সেই রাষ্ট্রদূত বলেন যে ওই ফিলিস্তিনের যে সশস্ত্র গোষ্ঠী হামাস, সেই হামাসের কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে, তৎপরতা শুরু হয়েছে। হামাসের নেতা খালেদ মিসাইল সে বাংলাদেশে গিয়েছে, সেখানে তার রাজনৈতিক শাখা করেছে ইত্যাদি ইত্যাদি। এবং এই বয়ান সাথে সাথে এদেশে বাংলাদেশে যারা আওয়ামীপন্থী সাংবাদিক, এগুলো তো দেশদ্রোহী। এই আওয়ামীপন্থী সাংবাদিক এবং বুদ্ধিজীবী যেগুলো আছে, এরা জীবনে মনে রাখবেন আপনারা, এরা বাংলাদেশের কেউ না, এরা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের দুশ্মন। এবং মূল সব সময় এরা ভারতের পা চাটতে চাটতে ওদের জিওবা ক্ষয় হয়ে গেছে। এরা এত বড় অমানুষ। এই অমানুষগুলো এইটা লুফে নিয়েছে, তারা এটা প্রচার করছে বাংলাদেশে হামাসের রাজনৈতিক শাখা আছে। এবং এই যে রংপুরে যে কথাটা বলতে গিয়ে এতদূর আসলাম, যে রংপুরে যে রাম মন্দির স্থাপন করছে, এটা কার কাছে অনুমতি নিয়ে করা হয়েছে? এত বড় একটা রামের মূর্তি আপনি করবেন 82 ফিট, এটা চিন্তা করেছেন কত বড়? সারা পৃথিবীর সবচেয়ে বড়। ভারতেও এত বড় রামের মূর্তি নাই, সেটা আপনি বাংলাদেশে করতে চাচ্ছেন, তাও কোথায়? বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা, লালমনিরহাট, রংপুর, এই সীমান্তে। এখন এইখানে হলে সমস্যা কি? এইটা কিন্তু আরেকটা বিরাট ব্যাপার। এইখানে যে ষড়যন্ত্রটা মূলত ভারত এখানে করেছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে চিকেন নেক নিয়ে ভারত তো এক ধরনের অস্বস্তিতে আছে। চীনের কাছ থেকে সে নিয়মিত থ্রেট পাচ্ছে। এই থ্রেট পেতে পেতে সে চিন্তা করলো যে তাহলে এখানে কি করা যায়। তখন ভরত কর্নাদ, যিনি ভারতের স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের অধ্যাপক, এই ব্যক্তি এবং এই যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা, এই দুজন ভারতের কাছে এই বয়ান নিয়ে হাজির হয়েছে যে যেহেতু চিকেন নেকের দৈর্ঘ্য হচ্ছে 22 কিলোমিটার, সুতরাং এটা আমাদের জন্য মাথা ব্যথার কারণ। তাহলে আমরা যদি বাংলাদেশের রংপুর বিভাগটাকে নিয়ে নিতে পারি, তাহলে এর আয়তন বেড়ে দাঁড়াচ্ছে 150 কিলোমিটার। সুতরাং 150 কিলোমিটার যখন হয়ে যাবে, তখন আর চীন আমাদের কিছু করতে পারবে না। এই ধান্দাকে সামনে রেখেই তারা ওই জায়গাটা বেছে নিয়েছে। তারা সেখানে রাম মন্দির বানাবে, পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির। আর তাদের উদ্দেশ্য কি, এটা তো আমরা খুব ভালো করে জানি। এই রাম মন্দির আজ বানাবে, দুদিন পরে বলবে যে এটা রামের তীর্থভূমি, এইখানে এই জায়গাটা ভারতের, এটা ভারতকে দিয়ে দিতে হবে। আর আমাদের দেশের রাজনীতিবিদ তো জানেন, আওয়ামী লীগ যদি আসে, কখনো আসবে না তো সহজে, যদি আসে তাহলে তো বিনা বাক্য ব্যয় দিয়ে দেবে যে নেন আব্বা, নেন আব্বা, নেন, বাপ বাপ করে দিয়ে দেবে। আর বিএনপিও তো আমরা এখন দেখছি না, তার এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তো চলছে, বিএনপি বা সরকারের কোনো বিবৃতি দেখছেন? বিরোধী দল এবং বাংলাদেশপন্থী নাগরিকরা এটার সমালোচনায় এবং প্রতিবাদে উত্তাল হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা এখন ওই ধরনের কোনো বিবৃতি পাই নাই। সুতরাং এই যে চৈতালি চক্রবর্তী, তিনি যে বলেছেন, আর ওই হিন্দু মহাজোট যে বলেন যে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখেন তো মিলে যায় কিনা ওই ভরত কর্নাদ এবং হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের সাথে এই মহিলার বক্তব্য মিলে যায় কিনা? এটা তো কাকতালীয় ব্যাপার নয়, এটা তাদের পরিকল্পিত এবং পরিকল্পিতভাবেই এখানে এটা করা হয়েছে। চৈতালি, ভারতে একটা ফাটাকেষ্ট একটা সিনেমা দেখছিলাম, সেইখানে বলছিল চৈতালি রায় খবর দেখে না, খবর পড়ে না, খবর বানায়। এই বাংলাদেশে এই চৈতালি কুলাঙ্গার, অসভ্য, দেশের মধ্যে কোনো দেশপ্রেম নাই এবং আপনার ওয়ান টাইম ব্যবহার করা টিস্যুর মতো ভারত এবং এই আওয়ামী ফ্যাসিস্ট তারা কিছু টাকা পয়সা দেয়, এই গোবিন্দ প্রামাণিক আর চৈতালি এই আকামগুলো করে। আমার সাথে কালকে টকশোতে গিয়েছিল, আমি এত বড় সাহস যে আমার টকশোতে আমার সাথে আসে, তা আমি বলছি যে আপনি তো একটা টিস্যু, পেমেন্টের টিস্যু। আপনি বলেন, উনি বলতেছে যে আমি গণতন্ত্র, আমি সব কিছু করতে পারি, আমি বাংলাদেশে ট্যাক্স দিই, আমার জমি আছে। তা আমি বলছি ভাই, ট্যাক্স তো দর্শকরাও দেয়, সন্ত্রাসীরাও দেয়, ডাকাত দেয়, গুন্ডা পান্ডা দেয়, খুনিরাও দেয়, তাদেরও সম্পদ আছে, তারাও বাংলাদেশে আছে, তাই কি এগুলো সব করবে তারা? তাদের বিচার হবে না? আপনি রামিসা হত্যার মামলার আসামি, ফাঁসি হয়েছে, হাইকোর্টেও ফাঁসি পাওয়া থাকলো। এখন আপনি আপিলে যাইয়া প্রধান বিচারপতিরা বললেন যে এই প্রমাণ টেরানের সবগুলো সত্য, তার ফাঁসিও সত্য, কিন্তু তাকে বেকচুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি বিচারপতি আপনাকে জুতা পিটা করবো। এটা কি আপনি বলতে পারবেন? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। অতএব আপনি দেশদ্রোহী কাজ করেছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে, আপনাকে জুতা পিটা করতে হবে, একেবারে ডাইরেক্ট আমি বলেছি। তাই আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 1,20,00,000 হিন্দু, এই 200-300 বা একজন চৈতালি, এরা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে? আজকে সংসদে 4 জন সংসদ সদস্য হিন্দু, 2 জন সংরক্ষিত মহিলা আসনে, আর 2 জন নির্বাচিত হয়েছে, গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এবং শ্রীমতী সুবর্ণ ঠাকুর।
এটা তো বিএনপি দিয়েছে, এই সুযোগ কি অন্য কেউ দেয়? অতএব ইতিমধ্যে প্রায় 10-12টা সনাতন ধর্মের লোকজন তারা লাইভ করেছে যে এই চৈতালিকে যেখানে পাবেন জুতা পিটা করবেন, ওকে পশু টশু দিয়ে পারলে দর্শন করেন, কারণ ও এত বেহায়া হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, যেখানে কাউকে কিছু মানতে চায় না। সে যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, যারা দেশকে বিভাজন করতে চায় তারা জারস, তারা দেশের শত্রু, তারা দেশদ্রোহী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই প্রামাণিকও কিন্তু দেখেছেন জামাতের মঞ্চে উঠেছে, উঠে কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই গোবিন্দ প্রামাণিক এবং চৈতালিকে বলতে চাই, তোরা যদি মানুষ হয়ে থাকো, তোর মা জন্ম যদি সঠিক হয়ে থাকে, জারস না হয়ে থাকো, তাহলে তোদের চিন্তা করতে হবে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে হিন্দু পরিবার, তার সন্তান, তাদের পূজা মণ্ডপ রক্ষা করার জন্য প্রতিযোগিতা করেছে বিএনপি, জামাত, সকল দেশের মানুষ। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে কোরবানি করতে দেয় না, গরুর গোস্তের জন্য মেরে হত্যা করে রাস্তায় ফেলিয়ে রেখেছে, মসজিদে ঢাকঢোল পিটাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আপনার ঘর বাড়ি লুটপাট করে, মা বোনদের মুসলমানদের ধর্ষণ করে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। কি করেছেন আপনারা? আবার বলেন চৈতালি যে স্বর্ণযুগ ছিল শেখ হাসিনার, এই পৃথিবীতে সর্বপ্রথম আয়নাগর প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা, দিনের ভোট রাতে করেছে, 154 জন বিনা ভোটে করেছে, দামি স্বামীর ভোট করেছে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনা পেডিকোট করেছে, অর্থনৈতিকভাবে যে পরিমাণ লুটপাট করেছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।